নমস্কার, আমি স্বাতিলেখা চলে এসেছি আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটাকে স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি বলবো স্কিপ না করে পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখতে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে পজ করে আরেকবার প্লে করে দেখে নিতে, তাহলে বুঝতে সুবিধা হবে। Today we will start our class with a new topic, that is anatomic and physiologic overview of respiration. এই টপিকটা মেডিকেল সার্জিক্যাল রিলেটেড একটা টপিক। রেসপিরেটরি সিস্টেম রিলেটেড ডিজিজ কন্ডিশনগুলো জানার জন্য কিন্তু অ্যানাটমি আর ফিজিওলজি জানা ভীষণ রকমভাবে জরুরি। The basic human need is to be able to maintain normal or desirable respiration. Anatomically, respiratory system includes top to bottom nasal cavity, nasopharynx, larynx, trachea and bronchi. নাও এখান থেকে আমরা বলতে পারি যে একজন মানুষের শরীরে নর্মাল রেসপিরেশন মেনটেন রাখাটাই হচ্ছে কিন্তু ভীষণ রকমভাবে জরুরি। না হলে শরীরের যে বেসিক কাজগুলো আছে সেই বেসিক কাজগুলো কিন্তু করা পসিবল হবে না। যদি আমরা অ্যানাটমির দিক থেকে দেখি, ছবি আমি দেখিয়ে দেব। এখানে দেখছি নস্ট্রিল, ন্যাসাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংসকে কিন্তু ভয়েস বক্সও বলা হয়। দেন ট্র্যাকিয়া, আরো নিচে যাচ্ছি, এই জায়গাটাকে বলা হয় ক্যারাইনা অফ ট্র্যাকিয়া দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বাইফার্কেশন অফ ট্র্যাকিয়া। রাইট লাং, লেফট লাং, যখন ট্র্যাকিয়াটা ভাগ হয়ে যখন রাইট লাং এর দিকে যাচ্ছে তখন এটাকে বলা হচ্ছে রাইট মেন ব্রঙ্কস বা প্রাইমারি ব্রঙ্কস, আর বাঁ দিকে যখন যাচ্ছে তখন বলা হচ্ছে লেফট মেন ব্রঙ্কস বা প্রাইমারি ব্রঙ্কাস। এখানে যখন এই ব্রঙ্কাইগুলো প্রাইমারি ব্রঙ্কাস রাইট অর লেফট যখন আরো ভিতরের দিকে আর নিচের দিকে যাচ্ছে তখন কিন্তু নাম হয়ে যাচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাই, টারশিয়ারি ব্রঙ্কাই, আরো নিচে গিয়ে নাম হচ্ছে ব্রঙ্কিউলস, আর শেষে গিয়ে দেখতে পাচ্ছি আমরা অ্যালভিওলাই। এটা হচ্ছে ডায়াফ্রাম, আর পুরো লাংসটাকে কিন্তু কভার করে আছে প্লিউরা, প্যারাইটাল প্লিউরা অ্যান্ড ভিসেরাল প্লিউরা। যদি ফিজিওলজিক ব্যাপারটাকে আমরা দেখি তাহলে দেখব ফিজিওলজিক্যালি রেসপিরেটরি সিস্টেম এনেবলস গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যান্ড দাস মেইনটেইনস অ্যাসিড বেস ব্যালেন্স। বেসিক্যালি আমরা রেসপিরেটরি সিস্টেমে যদি ফিজিওলজি দেখি তাহলে বুঝতে পারবো যে রেসপিরেশনের ফিজিওলজি মানে হচ্ছে আর কিছুই না, শুধুমাত্র অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ব্লাড ক্যাপিলারি আর অ্যালভিওলার স্যাকের কাছে গিয়ে কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। Anatomy of respiration. The lungs are a pair of spongy air-filled organs located on either side of the chest. চেস্টের কিন্তু আরেকটা নাম থোরাক্স। তাহলে বেসিক্যালি লাং হচ্ছে একটা স্পঞ্জের মতো একটা হাওয়া ভর্তি একটা অর্গান যেটা বুকের দুপাশে আছে, ডান দিকে আছে, বাঁ দিকে আছে। দ্য ট্র্যাকিয়া, ভাইন্ড পাইপ, হ্যাঁ ট্র্যাকিয়াকে কিন্তু ভাইন্ড পাইপও বলা হয়। ভাইন্ড পাইপ মানে আর কিছুই না, এই যে পাইপের মতো দেখতে আর এর মধ্যে কিন্তু দিয়ে হাওয়া যায়, সেই জন্যে দ্য ট্র্যাকিয়া কন্ডাক্টস inhaled air into the lungs through its tubular branches called bronchi. তাহলে এই ট্রাকিয়া যখন ডান দিকে যাচ্ছে তখন রাইট প্রাইমারি ব্রঙ্কাই, বাঁ দিকে যখন যাচ্ছে লেফট প্রাইমারি ব্রঙ্কাই কিন্তু নাম হচ্ছে। এই ব্রঙ্কাইগুলো আরো ডিভাইড হতে 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 গিয়ে এদের নাম হচ্ছে কিন্তু ব্রঙ্কিউলস, আর ফাইনালি কিন্তু একদম মাইক্রোস্কোপিক হয়ে যায়। মাইক্রোস্কোপিক মানে যখন আমরা আর চোখে একদম দেখতে পাবো না। এই রেসপিরেটরি সিস্টেমটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়ছে ন্যাসাল ক্যাভিটি, ফ্যারিংস আর ল্যারিংস, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়ছে ট্র্যাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই অ্যান্ড লাংস। যদি আমরা এয়ার মুভমেন্ট দেখি, এয়ার মুভমেন্ট থ্রু লাংস, তাহলে সেখানে দেখতে পাবো যে অলরেডি কিন্তু অ্যানাটমির দিক থেকে আমি পুরো জিনিসটাই কিন্তু বলে দিয়েছি যে কিভাবে কোথা থেকে এয়ারগুলো আসছে। যদি আমি এখান থেকে দেখে নিই যে ট্র্যাকিয়া থেকে যখন ডান দিকে আর বাঁ দিকে ভাগ হয়ে গেল, প্রথমের জায়গাটাকে বলছে কিন্তু প্রাইমারি ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, আরো যখন নিচে ব্রাঞ্চেস যাচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস, আরো নিচে গিয়ে স্মল হয়ে গিয়ে নাম হলো ব্রঙ্কিউল, আর তার শেষে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যালভিওলাই বা অ্যালভিওলাস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে এই অ্যালভিওলাসের সাথে যদি ছবিটাকে আরো বড় করে দেখা হয় তাহলে বুঝতে পারবো যে এখানে পালমোনারি ভেইন আছে আর পালমোনারি আর্টারি আছে। এইগুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারিজ আর এইগুলো হচ্ছে অ্যালভিওলার স্যাক। যখন আমাদের ইন্সপিরেশন হচ্ছে, এই যে যখন ইন্সপিরেশন হচ্ছে তার সাথে কিন্তু অক্সিজেন ভিতরে আসছে, আসার পরে এক্স্যাক্টলি এই জায়গাতে এসে কিন্তু অক্সিজেনের সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যাসাল ক্যাভিটি দিয়ে ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া হয়ে লাংস অব্দি ইনহেলেশনের মাধ্যমে হাওয়া চলে যাচ্ছে, এয়ার চলে যাচ্ছে, আবার একই রকম ভাবে একই রাস্তাতে কিন্তু
এক্সহেলেশন হচ্ছে। Physiology of respiration, how breathing takes place is referred as mechanism of respiration. না এক্স্যাক্টলি কিভাবে ব্রিদিংটা হচ্ছে সেটাই হচ্ছে mechanism of respiration. The air inhaled into the lungs by this mechanism of respiration is the source of supply of oxygen for the body tissues. তাহলে শরীরের যে টিস্যুগুলো আছে, গোটা শরীর যেভাবে চলবে তার জন্য কিন্তু অক্সিজেন দরকার। সেই অক্সিজেনটাই কিন্তু মেকানিজম অফ রেসপিরেশনের মাধ্যমে শরীরের মধ্যে আসছে। There is a gaseous exchange that take place between the blood capillaries and the alveoli within the lungs, referred as external respiration. সেটা কিন্তু আগের ছবি থেকে আমরা দেখতে পেলাম যে লাংসের মধ্যে এই ব্লাড ক্যাপিলারি আর অ্যালভিওলার স্যাকের মধ্যে কিন্তু এয়ার এক্সচেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এবার there is a gaseous exchange, এর মধ্যে কিন্তু একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, that is of oxygen and carbon dioxide at the tissue cellular level. এখানে গিয়ে কিন্তু একদম টিস্যুর সেলুলার লেভেল মানে সেলের লেভেলে গিয়ে যদি আমরা দেখি, আমরা সেখানে দেখতে পাবো যে এই পদ্ধতিটার মাধ্যমে সেখানেও কিন্তু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হচ্ছে, সেটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। এবারে আমরা দেখব অ্যাসেসমেন্ট অফ রেসপিরেটরি ফাংশন। রেসপিরেটরি ফাংশনের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল অ্যাসেসমেন্টটা ভীষণ জরুরি, না হলে কিন্তু কোনো ক্রিটিক্যালি ইল পেশেন্টকে সময় মতো বাঁচিয়ে তোলা হয়তো সম্ভব হবে না। কেয়ারফুল অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং অফ রেসপিরেটরি স্ট্যাটাস অফ এ ক্রিটিক্যালি ইল পেশেন্ট ইজ অফ utmost importance for prompt decision making regarding necessary respiratory support, for example endotracheal intubation, tracheostomy, initiation of mechanical ventilation or weaning from mechanical ventilation. Now এখানে বলা হচ্ছে যে হতেই পারে অনেক সময় কোনো ক্রিটিক্যালি ইল পেশেন্ট হসপিটালে এলো, যখন খুব তাড়াতাড়ি একটা কেয়ারফুল অ্যাসেসমেন্ট কিন্তু দরকার। অ্যাসেসমেন্ট করার পরে দেখতে হবে যে পেশেন্টকে নেসেসারি রেসপিরেটরি সাপোর্ট মানে পেশেন্টকে বাঁচিয়ে রাখার জন্য কি কি সাপোর্ট তাকে দেওয়া যেতে পারে। হতে পারে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করতে হলো, হতে পারে ট্রাকিওস্টমি করতে হলো, হতে পারে মেকানিক্যাল ভেন্টিলেটরে তাকে রাখতে হলো, বা পেশেন্ট ভেন্টিলেটরে অলরেডি আছে সেখান থেকে তাকে অফ করে মানে ভেন্টিলেটরটাকে টাইম টু টাইম অফ রেখে অন করে অফ রেখে অন করে কিভাবে তাকে আবার নর্মাল জীবনযাত্রায় ফিরিয়ে আনা যায়, তার জন্য এখানে কিন্তু আমাদেরকে কিছু জিনিস জেনে নিতে হবে পেশেন্টের কাছ থেকে বা পেশেন্টের রিলেটিভদের কাছ থেকে। এক হচ্ছে হেলথ হিস্ট্রি, 2 ফিজিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড 3 ল্যাবরেটরি ফাইন্ডিংস। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হেলথ হিস্ট্রি নিয়ে আর ফিজিক্যাল অ্যাসেসমেন্ট নিয়ে। হেলথ হিস্ট্রির মধ্যে আমরা দেখে নেব কি কি জিনিস আমাদেরকে জানতে হবে। ইট ইজ ডিফিকাল্ট টু অবটেন কমপ্লিট হেলথ হিস্ট্রি ফ্রম দ্য ক্রিটিক্যালি ইল পেশেন্ট অন অ্যাডমিশন। খুব স্বাভাবিক, পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিট হতে আসছে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তো পেশেন্ট নিজে কিন্তু কমপ্লিট হেলথ হিস্ট্রি দিতে পারবে না। হতে পারে পেশেন্ট কিছুটা হিস্ট্রি দিল, বাকি হিস্ট্রি কিন্তু আমরা রিলেটিভসদের কাছ থেকে পেতে পারি। এছাড়া তাদের কাছে যদি কোনো আগের প্রেসক্রিপশন থাকে, কোনো ফাইল থাকে, সেগুলোও কিন্তু আমরা দেখতে পারি। কমপ্লিট হেলথ হিস্ট্রির মধ্যে কি কি পড়ছে? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এখন এই মোমেন্টে এক্স্যাক্টলি পেশেন্টের কি কি অসুবিধা আছে, কি রোগ আছে, কি দেখতে পাচ্ছি আমরা পেশেন্টের মধ্যে, সেগুলো দেখব। পাস্ট রেসপিরেটরি হিস্ট্রির মধ্যে আমরা দেখব যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে কিনা, টিউবারকিউলোসিস আছে কিনা, টিউবারকিউলোসিস আমাদের দেশে খুব কমন, হতেই পারে। নিউমোনিয়া আছে কিনা, এইসব এই রোগগুলো আগে কখনো পেশেন্টের হয়েছে কিনা সেগুলো আমরা দেখব। তার সাথে পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি কিছু আছে কিনা, লাংস আর থোরাক্স রিলেটেড মানে লাংস বা চেস্ট রিলেটেড কোনো রকমের সার্জারি পেশেন্টের আগে হয়েছে কিনা। হিস্ট্রি অফ মেডিকেশন, পেশেন্ট কি কি আগে মেডিকেশন বা কি কি ওষুধ আগে খেয়েছে, কতদিন ধরে খেয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়াও আমরা জানবো অ্যালার্জিস, কি কি জিনিসে পেশেন্টের অ্যালার্জি আছে। হিস্ট্রি অফ স্মোকিং আমাদেরকে জানতে হবে, স্মোকিং থেকে কিন্তু বিভিন্ন রকমের রেসপিরেটরি ডিজিজেস হতে পারে, সেই জন্য পেশেন্টের যদি স্মোকিং এর একটা হ্যাবিট থাকে তাহলে সেটা ঠিক কি রকম, কতদিন ধরে আছে, কতগুলো করে বিড়ি সিগারেট পেশেন্ট খেত বা খায়, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ফ্যামিলি হিস্ট্রি অফ রেসপিরেটরি প্রবলেমস, এটাও হতে পারে যে ফ্যামিলিতে কারোর হয়তো বাবা বা মায়ের কারোর হয়তো কোনো রেসপিরেটরি ডিসঅর্ডার আছে, ফর এক্সাম্পল অ্যাজমা আছে, তো ছেলেও বা মেয়ের কিন্তু একই রকম ভাবে কিন্তু অ্যাজমা হতে পারে। এছাড়াও দেখবো পেশেন্টের মধ্যে কোনো চিফ রেসপিরেটরি সিমটম আছে কিনা, যেমন ব্রেথলেসনেস,
কাফ, স্পুটাম প্রোডাকশন। হেমোপটাইসিস মানে কিন্তু স্পুটামের মধ্যে দিয়ে যখন কিছুটা ব্লাড বেরোচ্ছে। আর চেস্ট পেনও কিন্তু অনেক ক্ষেত্রেই পেশেন্টের থাকতে পারে। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে পেশেন্টের কাছ থেকে। এবার আমরা দেখব ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে মেইনলি 4টে সেগমেন্ট আমরা দেখব: ইন্সপেকশন, অসকালটেশন, পারকাশন আর প্যালপেশন। ইন্সপেকশনের মধ্যে কি দেখব? জেনারেল সিচুয়েশনের মধ্যে জেনারেলি আমরা দেখব লেভেল অফ কনসাসনেস, পেশেন্ট কনসাস কিনা, আনকনসাস কিনা, কোমাটোস কিনা, ড্রাউজি কিনা, নিউট্রিশনাল স্ট্যাটাস পেশেন্টের কেমন, পেশেন্ট খুব ম্যালনারিস্ট কিনা না ওবিস, স্কিন টার্গর দেখব, মাসকুলোস্কেলেটাল ডেভেলপমেন্ট দেখব, পজিশন অফ দ্য পেশেন্ট দেখব, যে পেশেন্ট শুয়ে বসে দাঁড়িয়ে এক্স্যাক্টলি কোন পজিশনে কমফোর্টেবল ফিল করছে বা কোন পজিশনে এক্স্যাক্টলি পেশেন্টের প্রচন্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। এবিলিটি টু স্পিক, অনেক রেসপিরেটরি কন্ডিশনেও এরকম হতে পারে যে পেশেন্ট হয়তো কথাই বলতে পারছে না। হর্সনেস অফ ভয়েস, রেসপিরেটরি ডিসঅর্ডারে এরকম হতেই পারে যে ভয়েসের প্যাটার্নটা পুরো চেঞ্জই হয়ে গেল, পেশেন্টের গলা এক রকমের ছিল আরেক রকমের হয়ে গেল, গলা খসখসে হয়ে গেছে, ঘরঘরে হয়ে গেছে, পেশেন্ট ভালো করে কথা বলতে পারছে না। এক্সট্রিমিটিসের মধ্যে আমরা দেখব ইডিমা, পেরিফেরাল সায়ানোসিস, ক্লাবিং অফ নেলস। হেড অ্যান্ড নেকের মধ্যে দেখব টাইপস অফ ব্রিদিং রেট, pattern of breathing, inspiration expiration ratio, central cyanosis, tracheal position, use of accessory muscle of shoulder and neck। আর এই যে জিনিসটাগুলো আমি এখানে লিখেছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ঠিক কি কি হতে পারে একটা পেশেন্টের জন্য সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। মানে সাপোজ নর্মালি 1 মিনিটে কিন্তু ব্রিদিং এর রেট হচ্ছে 18 থেকে 22 পার মিনিট, ব্রিথস আর বলতে পারি যে 18 to 22 ব্রিথস পার মিনিট। তো সেই জিনিসগুলো রেসপিরেটরিজের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা আমাকে দেখতে হবে। প্যাটার্নস অফ ব্রিদিং এর মধ্যে আমি অ্যাবনর্মাল কি কি ব্রিদিং সাউন্ডস দেখতে পাচ্ছি পেশেন্টের ক্ষেত্রে সেগুলো আমাকে দেখতে হবে, যে সেটা এক্স্যাক্টলি আমি ইন্সপেকশন মানে দেখে খালি চোখে দেখে কতটা কি বুঝতে পারছি। তার সাথে নিঃশ্বাস প্রশ্বাসের রেশিওটা ঠিক কি, সেন্ট্রাল সায়ানোসিস মানে সেন্ট্রাল সিস্টেমগুলো কতটা কম অক্সিজেন পাওয়ার জন্য কতটা অ্যাফেক্টেড হচ্ছে, কিভাবে আমি সায়ানোসিস দেখতে পাচ্ছি পেশেন্টের শরীরে সেটা আমাকে দেখে বুঝতে হবে। ট্র্যাকিয়াল পজিশন, ট্র্যাকিয়া শরীরের ঠিক মিডলাইন বরাবর থাকা উচিত, তো সেটা একই পজিশনে আছে কিনা না কোনো দিকে ডেভিয়েট করছে। কাঁধ আর গলার মাসল, অ্যাক্সেসরি মাসল যেগুলো আছে সেগুলো প্রচণ্ড নিঃশ্বাসের কষ্টের সময় পেশেন্ট এক্স্যাক্টলি কিভাবে ব্যবহার করছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাকে দেখতে হবে। আর বলাই বাহুল্য তার জন্য ক্লিনিক্যালের থেকে আর কোনো ভালো জায়গা কিন্তু নেই, যদিও এই সিচুয়েশনে অনলাইন ক্লাসের মধ্যে কিন্তু এগুলো সম্ভব নয়, তবুও যতটা সম্ভব বোঝার চেষ্টা চালিয়ে যেতে হবে। আর থোরাক্সে আমরা দেখব রেট অ্যান্ড প্যাটার্ন অফ ব্রিদিং, ফর এক্সাম্পল ট্যাকিপনিয়া, ব্রাডিপনিয়া, অ্যাপনিয়া, চেন স্ট্রোক ব্রিদিং, কুসমালস ব্রিদিং এটসেট্রা। তো ইন্সপেকশনের মাধ্যমে এতগুলো জিনিস আমাকে দেখতে হবে, মানে এইগুলো দেখতেই হবে, হতে পারে সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে আরও অনেক জিনিস আমাকে অ্যাড করতে হতে পারে। প্যালপেশন, নাও প্যালপেশনের ক্ষেত্রে মেনলি আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি কিন্তু হাতের আঙুল দিয়ে প্যালপেট করে কিছু অ্যাবনর্মাল জিনিস কিছু আছে কিনা সেটা আমাকে বুঝতে হবে। তো প্যালপেশন অফ anterolateral and posterolateral chest is done to identify areas of tenderness, masses and inflammation। তো এইগুলো কিন্তু করতে হবে। anterolateral চেস্টের সামনের দিকে, পাশের দিকে, পিছনের দিকে কোন কোন জায়গায় ব্যথা হয়ে আছে, অ্যাবনর্মাল কিছু মাস আছে কিনা, কোন ইনফ্লামেশনের কোনো সাইন দেখতে পাচ্ছি কিনা, কোনো জায়গা ফুলে আছে, লাল হয়ে আছে, ব্যথা হয়ে আছে, এইরকম কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি কিনা সেগুলো আমাকে দেখতে হবে। তার সাথে palpation of ribs and costal margin is undertaken for assessment of symmetry, motility, tenderness and vertebral position। এছাড়াও কিন্তু যে রিবস গুলো আছে, কস্টাল মার্জিন আছে, সেগুলোও কিন্তু আমাকে দেখতে হবে যে সেখানে সিমেট্রি আছে কিনা, মোটিলিটি আছে কিনা, টেন্ডারনেস কতটা প্রেজেন্ট বা ভার্টিব্রাল পজিশন। Neck area is palpated to assess the position of trachea and presence of subcutaneous emphysema। emphysema হচ্ছে বেসিক্যালি একটা ডিজিজ কন্ডিশন, সেটাকে নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। গলার কাছের এরিয়াটাকে প্যালপেট করা হবে দেখার জন্য যে ট্র্যাকিয়াটা এক্স্যাক্টলি কোন পজিশনে আছে, তার সাথে সাবকিউটিনিয়াস এমফাইসিমা কিছু আছে কিনা। পারকাশন, না পারকাশন হচ্ছে একটা টেকনিক পারফর্মড টু ইভালুয়েট দ্য ডেন্সিটি অফ দ্য লাং টিস্যু। লাং টিস্যুর ডেন্সিটি বোঝার জন্য কিন্তু পারকাশন ইউজ করতে হয়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডমিনেন্ট হ্যান্ড নন ডমিনেন্ট হ্যান্ডের ওপরে রেখে আঙুলের ওপরে আঙুল দিয়ে কিন্তু ট্যাপ করে বুঝতে হয়। কি বুঝতে হয় না, ওয়েদার দ্য আন্ডারলাইনিং টিস্যুস আর এয়ার ফিল্ড, সেখানে হাওয়া ভর্তি আছে কিনা,
ফ্লুইড ফিল্ড, জল বা জল জাতীয় কোনো পদার্থ, পাস আর ব্লাড এরকম কিছু আছে কিনা, বা সলিড কোনো মেটেরিয়াল আছে কিনা, মানে হতেই পারে যে সেখানে কোনো অ্যাবনর্মাল মাস গ্রো করেছে। তো পারকাশন পারফর্ম করলে কিন্তু, পারকাশন এই পদ্ধতি, এই টেকনিকটা অ্যাপ্লাই করলে কিন্তু সেগুলো বোঝা যায়। Auscultation. Auscultationটা হচ্ছে it is the art of listening to the sounds produced within the airway with the help of stethoscope. এবার যেহেতু লাংসের মাধ্যমে আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেখানে কিন্তু অনেক নর্মাল লাং সাউন্ডস আমরা শুনতে পাবো যদি আমরা স্টেথোস্কোপ বসাই। তো এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কিন্তু অসকালটেশন। ইট ইজ ইউজ টু ডিটেক্ট নর্মাল ব্রেথ সাউন্ডস। নর্মাল ব্রেথ সাউন্ডস এর মধ্যে কি কি পড়ছে? ব্রঙ্কিয়াল, ব্রঙ্কোভেসিকুলার অ্যান্ড ভেসিকুলার। শুধুমাত্র তাই নয়, আমরা কিন্তু অ্যাবনর্মাল লাং সাউন্ডসও শুনতে পাবো স্টেথোস্কোপ বসালে। পাশের ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পয়েন্ট করা আছে, 1 1 2 2 3 3 4 4। তার মানে এই যে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে এক্স্যাক্টলি এই ডিরেকশনে কিন্তু আমার স্টেথোস্কোপ যাবে নর্মাল বা অ্যাবনর্মাল লাং সাউন্ডস শুনে বোঝার জন্য বা শোনার জন্য। তো আজকের এই ক্লাসটার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম যে রিভিউ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ রেসপিরেটরি সিস্টেম। বেসিক্যালি আমার মতে বলবো না, সকলেরই মতে এটা হওয়া উচিত। মেডিকেল সার্জিক্যালের কোনো ডিজিজ প্রসেসকে ভালো করে বুঝতে গেলে কিন্তু আমার অ্যানাটমি আর ফিজিওলজি খুব ভালো করে বোঝা উচিত, না হলে আমি কোনো একটা ডিজিজ কন্ডিশনকে বুঝতে পারবো না। মেডিকেল সার্জিক্যালের সিলেবাস বেসিক্যালি হচ্ছে খুব বড়, তো সেটাকে আমাকে গ্রিপের মধ্যে আনতে গেলে আমাকে বেসিকটাকে বুঝতে হবে, আর বেসিকটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। সো সেই জন্য আমি আজকের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দিয়ে রেসপিরেটরি সিস্টেমের আমি শুরু করলাম। আশা করি আমি এর পরে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে বাকি যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলোকে নিয়ে বেশ কিছু ভিডিও আমি বানাতে পারবো। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা কিছু জিজ্ঞাসা করতে চাও কমেন্ট করে জিজ্ঞাসা করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।